নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দেখা না দেখা। কোথাও বেড়াতে গেলে অনেক কিছুই দেখা হয়, কিন্তু একটা কিছু বাকি থেকে যায়। সেই না দেখা একটা কিছুর জন্য মনটা কেমন করে। শেষ রাত্রে নেমেছিলাম জলগাঁও স্টেশনে। ভোর পর্যন্ত বাসে সেখানেই কাটিয়ে তারপর চলে এলাম অরঙ্গাবাদ। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না। বাসেই কয়েকজনের সঙ্গে আলোচনা করে সস্তা গোছের হোটেলের নাম জেনে নিয়েছিলাম। দু এক জায়গা ঘুরে শেষ পর্যন্ত একটা গুজরাটি হোটেলে জায়গা পাওয়া গেল। আর সবই ভালো, শুধু নিরামিষ খেতে হবে। যাকগে, মোটে তো 2-3 দিন, তার বেশি আর সময় হাতে নেই। আগামী সোমবার আমাকে বম্বে পৌঁছতে হবে, একটা চাকরির ইন্টারভিউয়ের ব্যাপার। মাঝখানে এই ফাঁকে অজন্তা ইলোরা ঘুরে যাওয়া। চা খেয়েই গেলাম বাস ডিপোয়। অজন্তা ইলোরার দুদিকে বেশ দূরে দূরে। ট্যাক্সি নিয়ে যাওয়ার অনেক খরচ। ট্যুরিস্ট বাসেও সেদিন কোনো জায়গা নেই, এর মধ্যেই সব ভর্তি হয়ে গেছে। তারপরে 2 দিনের টিকিট আছে। সেই টিকিটই কেটে নিয়ে যেই আবার রাস্তায় এসেছি, অমনি রাহুলদার সঙ্গে দেখা। দুজনেই অবাক। রাহুলদা বললেন, তুই? আমি বললাম, আপনি? রাহুলদা আমার কাঁধে একটা প্রকাণ্ড চাপড় মেরে বলল, কবে এসেছি সেখানে? আমাকে খবর দিসনি কেন? আমি কি করে জানবো যে আপনি এখানে থাকেন? তোকে দেবু কিছু বলেনি? দেবু আমার ছোট কাকা, রাহুলদা তারই বন্ধু। কাকার বন্ধুকে কাকাই বলা উচিত, কিন্তু রাহুলদাই আমাদের বারণ করে দিয়েছিলেন। উনি কাকা, জ্যাঠা, পিসেমশাই এসব একদম বলা পছন্দ করেন না। বলে দিয়েছিলেন দাদা বলে ডাকতে। ওর বয়স এখন 50-এর কাছাকাছি। রাহুলদা ইনকাম ট্যাক্স বিভাগে কাজ করেন। কিছুদিন আগে এখানে ট্রান্সফার হয়ে এসছেন। কোথায় উঠেছিস? চল আমার ওখানে চল। আমি বললাম, আমি যে হোটেলে বুক করে ফেলেছি। কোন হোটেল? চল, আমি দেখছি। রাহুলদা হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে কী সব কথা বলল, অমনি সব ব্যবস্থা হয়ে গেল। আমাকে আর টাকা দিতে হলো না। একটা গাড়ি ডাকিয়ে সুটকেসটা তুলে রাহুলদা বলল, আয় আমার সঙ্গে। রাহুলদার কোয়ার্টার পেয়েছেন চমৎকার, একতলা একটা বাংলো ধরনের বাড়ি। সামনে পেছনে বাগান, বড় বড় 4খানা ঘর। রাহুলদার বদলির চাকরি বলে ছেলেমেয়েরা বরাবর হস্টেলে থাকে। ছেলে শিবপুরে আর মেয়ে শান্তিনিকেতনে। বাড়িতে শুধু স্বামী স্ত্রী থাকবার কথা, কিন্তু আরেকজন আছে, রাহুলদার স্ত্রীর ছোট বোন যশোধারা। মাস দেড়েক হলো সে এখানে এসে আছে। রাহুলদার স্ত্রীর হাঁপানি আছে, মাঝে মাঝেই একদম শয্যাশায়ী হয়ে যায়। আর তখনই এইরকম ব্যবস্থা। যশোধারার সঙ্গে আলাপ করিয়ে দিতেই রাহুলদা বললেন, শোন সুনীল, এর সঙ্গে কিন্তু প্রেম টেম করার চেষ্টা করিস না। এর বিয়ে ঠিক হয়ে আছে, আর ঠিক 21 দিন পরেই কিন্তু ওর বিয়ে। যশোধারা ভুরু কুচকে রাহুলদাকে একটা ছোট্ট বকুনি দিল। রাহুলদার এরকম আলগা রসিকতা করার অভ্যেস বরাবরই। আমি বললাম, তোমার সাবধান করে দেওয়ার দরকার ছিল না। তোমার সুন্দরী শ্যালিকা, তার সঙ্গে কি আমি প্রেম করার সাহস দেখাতে পারি? তাই আবার তুমি থাকতে? রাহুলদা হা হা করে হেসে উঠলেন। বৌদি উঠে এসে একটা বেতে চেয়ারে বসেছেন বারান্দা। তার সামনেই বললেন, সত্যি নিজের বউ অসুস্থ, শয্যাশায়ী, এই সময় সুন্দরী শ্যালিকার সঙ্গে প্রেম করাই উচিত ছিল আমার। ঠিক গল্পে যেরকম হয়, ওই রবীন্দ্রনাথের কি যেন একটা উপন্যাস আছে না এরকম। বৌদি ক্ষীণভাবে হেসে বললেন, তা একটু করে নিলেই পারতে, ফুপু আপত্তিও করতো না। রাহুলদা বললেন, করতাম, কিন্তু মুশকিল হলো কি জানে না, ওই যে বিয়ে ঠিক করে ফেললো। কুমারী মেয়ের সঙ্গে প্রেম করা যায়, আর বিবাহিত মেয়েদের সঙ্গেও প্রেম করা যায়, কিন্তু যে মেয়ের আর মাত্র মাসখানেকের মধ্যেই বিয়ে হবে, নিজেই সে বিয়ে ঠিক করেছে, সে মেয়ের সঙ্গে প্রেম করতে নেই, সেটা আনএথিক্যাল। যশোধারা বলল, রাহুলদা, আপনারা বুঝি কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়ে যাওয়ার কথা হয়, ভাবেন এসব?
সে মেয়েটা রাজি হবে কিনা সে কথা ভাবেন না? প্রেমে পড়া ছাড়া আর বুঝি কোনো কাজ নেই মেয়েদের? রাহুলদা বললেন, যতই কাজ থাক তা বলে কি প্রেমটা বাদ দিলে চলে? এই যে সুনীলদাকে দেখছো, এই যে কত মেয়ের সঙ্গে। আমি বললাম, রাহুলদা তুমি ভুলে যাচ্ছ আমি বেকার। বেকারকে কোনো মেয়েই কিন্তু পাত্তা দেয় না। বেশ কিছুক্ষণ আমাদের আড্ডা জমানো গেল। আমি মাত্র 3 দিন থাকবো জেনে ওরাই সবাই বেশ আফসোস করতে লাগলো। রাহুলদা বলল, তুই যদি আর কয়েকটা দিন আগে আসতিস, আমার অফিসের গাড়িতে আমি যশোধরাকে অজন্তা আর ইলোরা সব ঘুরিয়ে দেখালাম, তখন এলে সব একসঙ্গেই হয়ে যেত। আমি বললাম, তাতে কোনো ক্ষতি নেই, আমি ট্যুরিস্ট বাসের টিকিট কেটে এনেছি। রাহুলদা বললেন, অবশ্য ওরা ভালোই দেখায়, অনেকটা সময়ও দেয়, 2 জায়গায় ঘুরতে তোর 2 দিন পুরো লেগে যাবে। যশোধরা জিজ্ঞাসা করলো, আপনি ঔরঙ্গাবাদ কেভস দেখতে যাবেন না? আমি অবাক হয়ে বললাম, এখানেও কেভস আছে নাকি? জানতাম না তো। রাহুলদা বললেন, এখান থেকে খুব কাছেই, এই 5-7 মাইল দূরে পাহাড়ের ওপরে কেভস আছে, অজন্তার মতোই, তার দেওয়ালে ছবি আঁকা, অনেকেই এর খবর রাখে না। যশোধরা বলল, খুব সুন্দর, কিন্তু কয়েকটা ছবি তো আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে সেই নর্তকীটা। রাহুলদা বললেন, ঔরঙ্গাবাদের কেভস আমরা আজ বিকেলেই সুনীলকে দেখিয়ে আনতে পারি, 1-2 ঘন্টা লাগবে। আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবো। ঠিক সেই রকমই ঠিক হয়ে রইল। রাহুলদা অফিস চলে গেল, আমি খেয়ে দিয়ে একটু ঘুম দিলাম। 4টের সময় রাহুলদার অফিস থেকে গাড়ি এলো, কিন্তু রাহুলদা এলো না। ড্রাইভারের হাতে 2খানা চিঠি, একটা আমার জন্য, একটা যশোধরার। আমার চিঠিতে রাহুলদা লিখেছেন উনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারছেন না, বম্বে থেকে কয়েকজন অফিসার এসেছেন, তাই একটু বেশিক্ষণ থাকতে হবে, ফিরতে ফিরতে হয়তো 6টা হয়ে যাবে। অন্ধকার হয়ে গেলে আর ওই গুহাচিত্র দেখতে গিয়ে কোনো লাভ হবে না, সুতরাং আমি যেন এক্ষুনি ওই গাড়িতে বেরিয়ে পড়ি। যশোধরা তার নিজের চিঠিটা পড়ে বলল, একলা একলা আপনার যেতে ভালো লাগবে না, রাহুলদা লিখেছে আমাকে আপনার সঙ্গে যেতে। আমি ভদ্রতা দেখিয়ে বললাম, আপনি তো কদিন আগেই ঘুরে এসেছেন, আবার যাবেন কেন? আমি তো একলাই দেখতে পারবো। যশোধরা বলল, ওসব জিনিস বারবার দেখা যায়, দাঁড়ান আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। বেরোতে বেরোতে প্রায় আরও 8 ঘন্টা সময় লেগে গেল। তারই মধ্যে আকাশে ঘনিয়ে এলো মেঘ, একটু বাদে আলো কমে আসবে। যশোধরা নিজের ঘর থেকে ছুটে বেরিয়ে এসে বলে, ইস দেরি করে ফেললাম, চলুন চলুন, এরপর আর ভালো করে দেখাই যাবে না। ড্রাইভার লম্বা সেলাম করে আমাদের দরজা খুলে দিল। আমরা উঠে বসলাম। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি নামল। প্রথম 5 মিনিট আমরা কোনো কথা বললাম না, তাতে আমার নিজেরই খুব অস্বস্তি লাগতে লাগলো। যশোধরা নিজের ইচ্ছেতেই যাচ্ছে আমার সঙ্গে। আমি বললাম, আপনি এখানে আর কদিন থাকবেন? যশোধরা বলল, আর দিন 7। দিদির শরীরটা একটু ভালো হলেই দিদিকে একেবারে সঙ্গে নিয়ে যাব। আমি হেসে বললাম, বিয়ের জন্য কেনাকাটা তো করতে হবে, তার জন্য এই কটা দিন সময়? আজকালকার মেয়েরা বিয়ের কথায় লজ্জা পায় না। যশোধরা অম্লান মুখে বলল, সে সব হয়ে গেছে। আপনার বিয়ে হবে কোথায়? কলকাতায়? আমাকে চমকে দিয়ে যশোধরা বলল, না, বিলেতে। বিলেতে? হ্যাঁ, ও মানে কৌশিক, যার সঙ্গে আমার বিয়ে হবে, তার আসার কথা ছিল, কিন্তু এ মাসেই ও চাকরি বদলাচ্ছে। নতুন চাকরিতে এখন বেশ কিছুদিন ছুটি পাওয়া যাবে না, তাই আমিই চলে যাব ওখানে। দারুণ রোমাঞ্চকর ব্যাপার তো। বিয়ের কনে যাবে বরের কাছে একা একা? জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে কেউ যাবে? না। আপনার বাবা মায়ের কষ্ট হবে না? আপনার বিয়ের সময় কেউ উপস্থিত থাকবেন না? আমার বাবা থাকেন স্বর্গে, তিনি এমনিতেই উপস্থিত থাকতে পারবেন না। ও, গাড়িটা যাচ্ছে খুব জোরে, সামনে দেখা যাচ্ছে পাহাড়। হঠাৎ বেশ জোরে একটা শব্দ হলো গাড়ির নিচ থেকে, তারপরই সেটা টাল মাটাল হয়ে গড়াতে লাগলো বিপজ্জনকভাবে। মনে হলো গাড়িটা যে কোনো সময় রাস্তার ধার দিয়ে হয়তো গড়িয়ে পড়ে যাবে। আমার নিজের জন্য কোনো চিন্তা হলো না, কিন্তু ভাবলাম, যদি যশোধরার কিছু হয়, যদি কোনো আঘাত লাগে, আর কদিন পরেই তোর বিয়ে, তার জন্য বিলেতে একজন প্রতীক্ষা করে আছে, দরকার হলে আমার জীবন দিয়েও ওকে বাঁচাবো। গাড়িটা থেমে গেল রাস্তার একটা পাশে। কি হলো? ড্রাইভারের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে কোনো উত্তর না দিয়ে নেমে গেল। আমিও নেমে পড়লাম। ড্রাইভার উকি মারল গাড়ির নিচে। একটু বাদে সে উঠে দাঁড়িয়ে বিবর্ণ মুখ করে বলল, আমরা খুব জোর বেঁচে গেছি,
গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে। এই রে! যশোধরা মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি বললাম, আমাদের লাক খারাপ, অ্যাক্সেল ভেঙে গেছে। গাড়িটা চেহারা কিন্তু বেশ চকচকে, নতুনের মতো, কিন্তু এইসব দিশি গাড়ি কখন যে খারাপ হয় তার কোনো ঠিকই নেই। যশোধরা নেমে এসে বলল, গাড়িটা ঠিক করতে কতক্ষণ লাগবে? ড্রাইভারের বদলে আমিই উত্তর দিলাম, তোক ডেকে আনতে হবে, আজ তো হবেই না। যশোধরা কিন্তু একটু ঘাবড়ালো না। সে বলল, আর বেশি দূর নয়, ওই তো সামনেই দেখা যাচ্ছে, বড় জোর 1 মাইল হবে, চলুন হেঁটেই যাই। হেঁটে যাব? কিন্তু তারপর ফিরবো কি করে? সে একটা ব্যবস্থা হয়ে যাবে কিছু। ওখানে নিশ্চয়ই অন্য লোকেদের গাড়ি কিংবা ট্যাক্সি থাকবে, কারোর কাছে লিফট চাইলেই হবে। যশোধরা নিজে দেখেছে ওই গুহা চিত্র, তবু আমাকে দেখাবার জন্য ও হেঁটে যেতে চাইছে। মনে মনে আমি ওর কাছে কৃতজ্ঞ বোধ করলাম, কিন্তু বেশিক্ষণ হাঁটা গেল না। বৃষ্টিটা একটু থেমেছিল, আবার হঠাৎ এসে পড়ল হুড়মুড় করে। এমন জোরালো বৃষ্টি যে কিছু চিন্তা করার সময়ই দিল না। কাছাকাছি আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। এদিকে বাড়ি ঘর নেই একটাও। খানিকটা দূরে একলা একটা গুলমোর গাছ রয়েছে। যশোধরা বললেন, চলুন, ওই গাছটার নিচে আমরা দাঁড়াই। আমি বলতে না বলতেই যশোধরা ছুটতে শুরু করেছে। শাড়ি পরেও বেশ ভালো দৌড়তে পারে, কিন্তু গাছতলায় পৌঁছবার আগেই আমরা দুজনে বেশ ভিজে গেলাম। গাছতলায় দাঁড়িয়ে যশোধরা আঁচল দিয়ে মুখ মুছল। আমি বললাম, ইস, শুধু শুধু আমার জন্য আপনি এলেন আর এরকম ভিজতে হলো। যশোধরা হেসে বললে, একটু ভিজলে কি হয়েছে, বেশ একটা অ্যাডভেঞ্চার হলো আজ, বলুন। বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস, শুকনো পাতা আর ফুল ঝরে পড়েছে গাছটার থেকে। একটু বাদেই গাছটা আর আমাদের আশ্রয় দিতে পারল না। গাছের পাতা চুঁইয়ে বৃষ্টির চেয়েও জোরে জোরে জল পড়তে লাগলো আমাদের ওপর। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজা ছাড়া আর উপায় নেই। আমরা আমাদের গাড়িতে ফিরে গিয়ে আশ্রয় নিতে পারতাম, কিন্তু গাড়িটার থেকে প্রায় 1/2 মাইল দূরে চলে এসেছি। ঝড় বৃষ্টির মধ্যে এতখানি রাস্তা হেঁটে যাওয়া সহজ নয়। 1/2 ঘন্টার মধ্যেই বৃষ্টি নামলো একটু। এবার একটু বৃষ্টিটা থামলো, দুজনে ভিজে চুপচুপে। যশোধরা একটুও ঘাবড়ায়নি। সে বেশ হাসি মুখে বলল, আপনার আর ঔরঙ্গাবাদ কেভস দেখা হলো না, এরপর একদম অন্ধকার হয়ে যাবে। ভিজে শাড়িতে যশোধরার সুন্দর শরীরের প্রতিটা রেখা স্পষ্ট হয়ে উঠেছে। তাকে দেখাচ্ছে যেন কোনো শিল্পীর গড়া মূর্তির মতো, কিংবা হেমেন মজুমদারের সেই আঁকা ছবি। আমি 2-1 গোপনে ওর দিকে তাকাতে লাগলাম। ঠিক গল্পের মতো রোমান্টিক পরিবেশ। ফাঁকা রাস্তায় একটা মাত্র গাছের তলায় দাঁড়িয়ে আছি আমরা দুজনে। বৃষ্টিতে ভিজছি, একটু একটু শীত করছে। এই সময় যশোধরার গলা জড়িয়ে ধরে, না, 21 দিন পরে যে মেয়ের বিয়ে হবে তার সঙ্গে প্রেম করতে নেই, শাস্ত্রে বিধান নিষেধ আছে, কিন্তু তার দিকে মাঝে মাঝে তাকানোটাও কি অপরাধ? সুন্দর কোনো দৃশ্য দেখাই তো পাপ নেই। তাই যশোধরাকে আমি চোখ ভরে দেখতে লাগলাম। খানিক পরে উল্টো দিকের রাস্তা দিয়ে পরপর 2টো গাড়ি এলো। আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাত নেড়ে ওদের থামতে বললাম। যশোধরা একটা গাড়ির একেবারে সামনে এগিয়ে গেল। 2টো গাড়িতে লোক ভর্তি ছিল, তবু কোনো রকমে একটা জায়গা আমাদের হয়ে গেল। আমরা গাড়িতে উঠবার পর একজন লোক ইংরেজিতে বলল, আপনার স্ত্রী গাড়িটার দিকে অমন বিপজ্জনকভাবে ছুটে আসছিলেন, বৃষ্টির সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। যশোধরাও শুনেছে কথাটা। সে মুচকে হাসল। আমি আর প্রতিবাদ করবার কোনো প্রয়োজন বোধ করলাম না। এর পরের 2 দিন আর একটুও সময় পেলাম না আমি। অজন্তা ইলোরা দেখায় কেটে গেল। তারপর রাত্রির বাসে চেপে বম্বে। ঔরঙ্গাবাদ কেভস আর দেখা হয়নি। কিছুদিন আগে একটা ইতিহাসের বইতে ছবি দেখছিলাম, সেই কেভসের সেই বিখ্যাত নর্তকী। আমার দীর্ঘশ্বাস পড়ল। অত কাছে গিয়েও দেখা হয়নি, আর কি কোনোদিন দেখা হবে? ঔরঙ্গাবাদ কেভসের নর্তকীকে আমি দেখিনি, তার বদলে দেখেছিলাম একটা জীবন্ত ছবি। সেই গুলমোর গাছের নিচে
বৃষ্টির মধ্যে, যশোধারার সুটাম শরীর, হাসিতে উজ্জ্বল মুখ। যশোধারা এখন বিলেতে, তার সঙ্গে হয়তো জীবনে আর কখনো দেখাও হবে না, কিন্তু তার বৃষ্টি ভেজা ছবিটা বহুদিন বাঁধানো থাকবে আমার বুকের মধ্যে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও তোমার প্রিয়জনকে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, নতুন, প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।